অমৃতা, শুনতে পাচ্ছ? তুমি মা হতে চলেছ। শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল অচেতন অমৃতার কানে। কিন্তু কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই অমৃতার সমস্ত স্নায়ু যেন সজাগ হয়ে উঠল। 18 বছরের অমৃতা বুঝে উঠতে পারছিল না ডাক্তার এগুলো কি বলছেন। 24 ঘন্টা আগে তার বিয়ে হয়েছে, অথচ ডাক্তার বলছে সে নাকি প্রেগনেন্ট। অমৃতার বাবা প্রদ্যুৎ বাবুর দিকে তাকিয়ে ডাক্তার বললেন, আমি বুঝতে পারছি প্রদ্যুৎ বাবু, আপনি খুব দুশ্চিন্তা রয়েছেন, কিন্তু আপনাদের কোনো সিদ্ধান্ত নেবার আগেই আমার মনে হয় আমার জানিয়ে দেওয়াটা প্রয়োজন যে প্রেগনেন্সি যেহেতু 4 মাস পেরিয়ে গিয়েছে, সুতরাং অ্যাবর্শন করার আর কোনো জায়গা নেই। অমৃতা বিস্মিত ও আতঙ্কিত ভাবে বলে ওঠে, আপনার কোথাও ভুল হচ্ছে ডক্টর, এটা হতে পারে না। আমার সাথে কোনো পুরুষের কখনো কোনো সম্পর্কই তৈরি হয়নি, তাহলে আমি কি করে প্রেগনেন্ট হতে পারি? কিন্তু অমৃতার কথা শেষ হয় না। তার আগেই সজোরে প্রদ্যুৎ বাবু চর কষিয়ে দেন অমৃতার গালে। তারপর বললেন, এই প্রশ্নের উত্তর ডাক্তার নয় তোমাকে দিতে হবে, বেহায়া চরিত্রহীন মেয়ে। গাড়ির ব্যাকসিটে অমৃতাকে বসিয়ে ড্রাইভারের পাশে বসেছেন প্রদ্যুৎ বাবু। এতদিন তিনিও মেয়ের সাথে পিছনের সিটেই বসতেন, কিন্তু আজকে এইভাবে মেয়েকে পিছনে বসিয়ে তিনি যেন এটাই বুঝিয়ে দিতে চাইছিলেন যে অমৃতার প্রতি তার ঘৃণা আর রাগ ঠিক কতটা। অমৃতা জানে আজ তার জন্য তার বাবা যে দুঃখটা পেয়েছে সেটা হয়তো তার মা চলে যাওয়ার সময়ও তার বাবা পায়নি। কুমারী মা হয়ে সে তার বাবাকে যে অসম্মানের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে, তার চেয়ে খারাপ আর কি হতে পারে। তার মনে হতে থাকে এই দার্জিলিং এর সমস্ত মানুষ যেন তার দিকে একটাই প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে, এই সন্তানের বাবা কে? কিন্তু তার উত্তর যে অমৃতার অজানা। প্রদ্যুৎ ব্যানার্জির বাড়ি ব্যানার্জি ভিলা ইংরেজ আমলে তৈরি একটা কটেজ। একসময় ইংরেজ একটি পরিবার এখানে ছুটি কাটাতে আসতো। এখন এটা প্রদ্যুৎ ব্যানার্জির বাড়ি, কিন্তু বেশ কয়েক বছর মেনটেনেন্স না হওয়ার জন্য বাড়িটা এখন আর তেমন সাজানো গোছানো নেই। প্রদ্যুৎ বাবু বাড়ির ভিতর ঢুকে ফাইলগুলো টেবিলের উপর আছড়ে ফেললেন। দুর্বল অসুস্থ অমৃতা পায়ে পায়ে তাকে অনুসরণ করে প্রবেশ করলো বাড়িতে। মাতৃহীন অমৃতার এই মুহূর্তে যদি কোনো কিছুর প্রয়োজন থেকে থাকে তাহলে সেটা হলো তার বাবার সাপোর্ট। কিন্তু প্রদ্যুৎ বাবু অমৃতার কাছে উঠে এসে বললেন, অনেক কষ্টে জীবনে একটা সুযোগ পেয়েছিলাম নিজেদের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার। তুমি চরম ভাগ্যবতী যে দার্জিলিং এর সব থেকে ক্ষমতাবান পরিবার চ্যাটার্জি পরিবারের সোহম চ্যাটার্জির সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। ভেবেছিলাম এই বিয়েটা হয়ে গেলে আমাদের সমস্ত ঋণ কেস কামারি আমরা মিটিয়ে দিতে পারবো, কিন্তু বিয়ের 24 ঘন্টার মধ্যে তুমি সব শেষ করে দিলে। এইসব জানাজানি হলে কে তোমাকে নিজের বাড়ির বউ বলে স্বীকার করবে? আর একবার তো নিজের ছোট বোন মনামির কথাও ভাবতে পারতে, বলেই বা সে তোমার সৎ বোন। তোমার এই কুকীর্তির কথা জানলে কেউ আর মনামিকে বিয়ে করবে বলো তো? প্রচন্ড চিন্তান্বিত গলায় প্রদ্যুৎ বাবু বললেন, না না, মনামিকে আর এখানে রাখা যাবে না। আমি ওর মা সুলেখার সঙ্গে ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেবো। যতদিন না এদিকে ঝামেলা ঝঞ্ঝাট মিটছে ততদিন ওরা ওখানেই থাকুক। তারপর অমৃতার দিকে তাকিয়ে বললেন, আজ আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার মেয়ে। এখন মনে হচ্ছে তোমার মার সঙ্গে তুমিও যদি। কথাটা শেষ করলেন না প্রদ্যুৎ বাবু, কিন্তু অমৃতার বুঝতে বাকি রইল না বাবা কি বলতে চায়। তার দু চোখ জলে ভরে এলো। পরের দিনে প্রদ্যুৎ বাবু বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করলেন, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন এটা দেখে যে অমৃতা গত 4-5 মাস বাড়ির বাইরে পা পর্যন্ত রাখেনি। টুকটাক অসুখ বিসুখের জন্য বাড়ির মধ্যেই ছিল। প্রদ্যুৎ বাবুর রাগ এবার বিস্ময়ে পরিণত হলো। তিনি বুঝলেন কিছু একটা গন্ডগোল তো আছেই। অমৃতার জন্য একজন নার্স রাখা হলো। তার দেখাশোনায় অমৃতা ধীরে ধীরে আগের থেকে সুস্থ হয়ে উঠল। অমৃতা নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল। না কেউ তার সঙ্গে দেখা করতে আসতো, না সে কারোর সঙ্গে যোগাযোগ রেখেছিল। ভিতরে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জন্মাচ্ছিল তার। তার শরীরের মধ্যে বেড়ে উঠছে একটা নতুন প্রাণ, যে কিনা সম্পূর্ণ তার নিজের। এমন ভাবে 4 মাস কেটে গিয়েছে। একদিন অমৃতা বাগানে গাছের পরিচর্যা করছিল। ঠিক তখনই একটা স্পোর্টস বাইক এসে থামলো। বাইক আরোহীকে দেখে আতঙ্কে কাঁটা হয়ে গেল অমৃতা। সোহম এসেছে। সোহমের অমতে এই বিয়েটা হলেও নিজের স্ত্রীর পেটে অন্য কারো বাচ্চা দেখলে কারই বা মাথা ঠিক থাকে। পায়ে পায়ে সোহম এগিয়ে এলো অমৃতার দিকে। অমৃতা নিজের হাতে নিজের পেট চেপে ধরলো, যেন সে তার সন্তানকে রক্ষা করতে চায়। সোহম নেশা করে আছে। সোহমকে আসতে দেখি প্রদ্যুৎ বাবু প্রায় ছুটে এলেন সেদিকে। বললেন, আরে সোহম, তুমি এসেছো? তোমার কলেজের ছুটি পড়েছে বুঝি? প্রদ্যুৎ বাবুর দিকে তাকিয়ে সোহম বলল, এতদিন পর আপনার জামাই আপনার বাড়ি এসেছে, তাকে বুঝি এভাবে আপ্যায়ন করবেন? প্রদ্যুৎ বাবু বললেন, না না বাবা, ভিতরে এসো। লাল চোখে অমৃতাকে সোহম তখনও দেখে চলেছে। প্রদ্যুৎ বাবু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললেন,
আমি বুঝতে পারছি সোহম, তুমি নিশ্চয়ই ভাবছো এই বিয়েটা ভেঙে দেবার কথা। আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা। সোহম প্রদ্যুৎ বাবুর দিকে তাকিয়ে বলল, বাবা আপনি বুঝতে পারছেন বুঝি? কিন্তু আমার ঠাকুরদা যে বুঝতেই চাইছে না। জোর করে এই 150 কেজির আলুর বস্তার মতো মুটকি মেয়েটার সাথে আমার বিয়ে দিল, আর এখন এত কিছুর পরেও আমাকে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে বলছে। সোহম বিয়ের মণ্ডপ থেকে কলকাতায় নিজের পড়াশোনা শেষ করতে চলে গিয়েছিল। এতদিন পর সে ফিরে এসেছে। প্রদ্যুৎ বাবু তাকে শান্ত করার চেষ্টায় বললেন, শোনো বাবা, তুমি রাগ করো না, ভিতরে এসো, ঠান্ডা মাথায় বসে সব কথা হবে। প্রচন্ড রেগে উঠে সোহম বলল, ঠান্ডা মাথায়? এই নির্লজ্জ বেহায়া মেয়েটাকে দেখার পরেও মানুষের মাথা ঠান্ডা থাকতে পারে? যখন 7 পা কেউ আমার সাথে ঘুরছিল তখন ওর পেটে অন্য কারো পাপ ছিল না, জানি কোন নর্দমার নোংরা কীট নিজের ভিতর বড় করে চলেছে ও। অমৃতার সন্তানকে নর্দমার কীট বলায় অমৃতা যেন সহ্য করতে পারলো না। সে চিৎকার করে বলে উঠল, এই বিয়ে আমি মানি না। অমৃতার কথা শুনে প্রদ্যুৎ বাবু আর সোহম দুজনেই দারুণ চমকে গেল। প্রদ্যুৎ বাবু মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে তাড়াতাড়ি সোহমকে বললেন, বাবা সোহম, ওর শরীরটা ভালো নেই, কি বলতে কি বলেছে তুমি চিন্তা করো না। অমৃতার এই বাচ্চাটা জন্মানোর সঙ্গে সঙ্গে ওকে আমরা অমৃতা থেকে সরিয়ে নেব, তুমি দয়া করে ওকে গ্রহণ করো। প্রদ্যুৎ বাবুর কথা শুনে অমৃতা ভয়ঙ্কর চমকে উঠল। তার বাচ্চাকে কেড়ে নিতে চায় প্রদ্যুৎ বাবু? ভাবতেই যেন মাথাটা ঘুরে উঠলো অমৃতার। পেটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা, সে মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কেউ ডাকছে অমৃতাকে, মা মা ওঠো, এক্ষুনি ল্যান্ড করবে প্লেন। ঘুম ভেঙে যায় অমৃতার। চমকে তাকিয়ে দেখে প্লেনে তার পাশের সিটে বসে আছে তার মেয়ে হিয়া। হিয়া বলল, ও মা বলো না, আমরা কি দার্জিলিং বাবাকে খুঁজতে যাচ্ছি? আদুরে গলায় অমৃতা হিয়াকে বলে, হিয়া সোনা, তোমাকে কতবার বলেছি বলো যে তোমার বাবা নেই? হিয়া অসহিষ্ণু ভাবে বলে, কিন্তু স্কুলে তো মিস বলে সবার বাবা মা থাকে, তবে কি আমাকে কোনো পড়ি এসে দিয়ে গেছে? নাকি ম্যাজিশিয়ান তার হ্যাটের মধ্যে থেকে আমাকে বের করেছে? নাকি আমার গেমিং ক্যারেক্টারদের মতন আমাকেও ডাউনলোড করে আনা হয়েছে পৃথিবীতে? হিয়ার কথা শুনে হেসে ফেলে অমৃতা। এবার হিয়া প্রশ্ন করে, আচ্ছা তবে কি আমরা ভাইকে খুঁজতে যাচ্ছি? এই প্রশ্নটা অন্যমনস্ক করে দেয় অমৃতাকে। আরো একটা আধার কালো অতীত ওর চোখের সামনে এসে দাঁড়ায়। যে রাতে অমৃতা যমজ সন্তানের জন্ম দিয়েছিল, সেই রাতেই প্রদ্যুৎ বাবুর মতন আকৃতির একজন কালো চাদরে ঢেকে এসেছিল অমৃতার কেবিনে, অমৃতার 2টো বাচ্চাকে নিয়ে যাবার জন্য। অসুস্থ অমৃতা তার সঙ্গে ধস্তাধস্তি করে কোনো রকমে নিজের একটা বাচ্চাকেই বাঁচাতে পেরেছিল, কিন্তু অমৃতার সদ্যজাত ছেলেকে নিয়ে যায় সেই লোকটা। অমৃতার সেই ছেলে কোথায় আছে আজও অমৃতা জানে না। অমৃতা অসুস্থ হয়ে পড়েছিল এই ঘটনার পর। তখন অমৃতার ব্যাঙ্গালোরের রেখা মাসি তাকে নিয়ে যায় নিজের সঙ্গে। সেখানে অমৃতার অনেক চিকিৎসা হয়। হরমোনাল ইমব্যালেন্সের ট্রিটমেন্টের পর 120 কেজি ওজনের অমৃতা ধীরে ধীরে স্বাভাবিক চেহারায় ফিরে আসে। 6 বছর পর আজ অমৃতাকে দেখলে ফিল্মের নায়িকা বলে মনে হয়। তার আগের চেহারার সঙ্গে তার আর এতটুকুও মিল নেই। প্লেনের ক্রিউ মেম্বার থেকে শুরু করে সহযাত্রী সবাই একবার না একবার অমৃতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছে। প্লেন ল্যান্ড করার পর মেয়ের হাত ধরে অমৃতা বেরিয়ে আসে। ঠিক তখনই মোবাইলটা মিষ্টি সুরে বেজে ওঠে। অমৃতা ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে শোনা যায় প্রদ্যুৎ বাবুর গলা। শোনো অমৃতা, সোহম গাড়ি নিয়ে এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করছে। ওর গাড়ি দিয়ে তুমি সোজা চলে এসো এখানে। এখানে সবকিছু রেডি আছে, তুমি এলেই ডিভোর্স পেপারে সাইন করে কাজটা মিটিয়ে নেওয়া যাবে। আর তার সঙ্গে কথাটা শেষ করেন না প্রদ্যুৎ বাবু, বলেন, যাই হোক এসো, তারপর কথা হবে। এয়ারপোর্টের বাইরে অস্থিরভাবে অপেক্ষা করছিল সোহম। এখন আর সে কলেজ পড়ুয়া স্টুডেন্ট নন, একজন বিজনেসম্যান। ড্রাইভার অনুজকে সে বলল, আমার ডিভোর্সে যে আজ আমি কতটা খুশি তা আমি বলে বোঝাতে পারবো না। কখন যে ওই মুটকি প্লেন থেকে নামবে কে জানে, সব ভালোর ভালো মিটলে বাঁচি। অনুজ বলল, কিছু ভাববেন না স্যার, আমি ঠাকুরের কাছে আজ প্রার্থনা করে এসেছি যাতে আপনার ডিভোর্সটা হয়ে যায়। সোহম বলল, ওই অমৃতার মুখও আমার দেখার ইচ্ছে নেই, ওর মুখ দেখলে আমার দিন খারাপ যায়, তুই বরং বোর্ডটা ধরে দাঁড়িয়ে থাকো। এই কথা বলে সোহম সবে মাত্র মুখ ফেরাতে যাবে, ঠিক তখনই ওর চোখ পড়লো অমৃতা আর হিয়ার উপরে। অমৃতার রূপ দেখে আশ্চর্য হয়ে গেল সোহম। পায়ে পায়ে এগিয়ে গেল অমৃতার কাছে। চিরাচরিত ফ্লার্ট করার ভঙ্গিতে বলল, আপনি নিশ্চয়ই দার্জিলিং এ প্রথম এলেন, কারণ
আপনার মতন মহিলা যদি এর আগে দার্জিলিং এসে থাকতেন তাহলে আমার নজরে অবশ্যই পড়তেন। বাই দ্য ওয়ে, আমার নাম সোহম চ্যাটার্জি। অমৃতা সোহমের কথার কোনো উত্তর দিল না। একটা ট্যাক্সি দাঁড় করাবার চেষ্টা করলো। সোহম বলল, এ কি, আপনি ট্যাক্সিতে যাবেন কেন? আমার গাড়ি আছে, চলুন, আমি আপনাকে লিফট দিয়ে দিচ্ছি। আপনার সঙ্গেরই বাচ্চাটি তো ভারী মিষ্টি, আপনার বোন, তাই না? এই কথা শুনে হাসি পেয়ে গেল অমৃতার। ততক্ষণে একটা ট্যাক্সি এসে গিয়েছে। অমৃতা ট্যাক্সিতে উঠে পড়লো। সোহম তবুও নাছোড়বান্দা। ট্যাক্সির জানলায় এসে বলল, আচ্ছা ম্যাডাম, আপনি তো ব্যাঙ্গালোর থেকে আসছেন, প্লেনে একটা অত্যন্ত মুটকি মেয়েকে দেখেছেন আপনার সঙ্গে আসতে। 6 বছর আগে তার ওজন ছিল 120 কেজি, এতদিনে তো নিশ্চয়ই 200 কেজি ক্রস করে ফেলেছে। অমৃতা কোনো উত্তর না দিয়ে শুধু তাকালো সোহমের দিকে। সোহম বলল, যাক গে, ওসব কথা থাক, আপনার নামটাই তো জানা হলো না। অমৃতা এবারও স্থির দৃষ্টিতে সোহমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অমৃতা ব্যানার্জি। অমৃতা ব্যানার্জি নামটা শুনে কিছুক্ষণের জন্য থমকে গেল সোহম। এই অপূর্ব সুন্দরী মেয়েটা অমৃতা? অমৃতা হতভম্ব সোহমের পিছনে ইশারা করলো, যেখানে অনুজ অমৃতা ব্যানার্জির নাম লেখা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। অমৃতা একটু ব্যঙ্গ করেই বলল, অমৃতা ব্যানার্জিকে রিসিভ করতে এসেছেন, তাই না? সোহমও পিছনে ঘুরে বোর্ডের দিকে তাকিয়ে বুঝলো অমৃতা ওই বোর্ডের নামটাই পড়ে বলেছে। গদগদ হয়ে বলল, আরে ওকে তো ট্যাক্সি করে পাঠিয়ে দেব, এমনিতেও আমার গাড়িতে ওই মুটকিকে তোলার আমার একটুও ইচ্ছে নেই, কিন্তু আপনি কেন কষ্ট করে এই পাবলিক ট্রান্সপোর্টে যাবেন? প্লিজ ম্যাডাম, আই ইনসিস্ট, আপনি আমার গাড়িতে চলুন। বাঁকা হেসে অমৃতা ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, চলুন। অমৃতাদের ট্যাক্সি এগিয়ে গেল। হঠাৎ অনুজের দিকে ঘুরে সোহম বলল, এইসব ভাটের বোর্ড ফোর্ড রাখ, ওই ট্যাক্সিকে ফলো কর, মালটা কোথায় থাকে সেই ইনফরমেশন আমার চাই। অনুজ ঘাড় নেড়ে দৌড়লো। দাঁতে দাঁত চেপে ফিসফিসে স্বরে বলল, নর্থ বেঙ্গলে এসে সোহম চ্যাটার্জিকে ফাঁকি দিয়ে চলে যাবে? ট্যাক্সিতে উঠেই অমৃতা নিজের মোবাইলটাকে সাইলেন্ট করে দিল। প্রদ্যুৎ বাবুর অনেকগুলো মিসড কল। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়ে অমৃতা ভাবতে শুরু করল, হিয়াকে এখানে নিয়ে আসাটা কি ঠিক হলো? বয়সে ছোট হলেও হিয়া কিন্তু এর মধ্যে গেমিং এর জগতে বেশ নাম করে ফেলেছে। গেমিং নেম লিটল অ্যাঞ্জেল। ছোট ছোট করে ছাটা চুল আর ছেলেদের মতন পোশাক পরা হিয়াকে দেখলে অনেকেই ওকে ছেলে বলে ভুল করে। 2.5 ঘন্টার রাস্তায় অনেক চড়াই উতরাই আর পাহাড়ি বাঁক পেরিয়ে অবশেষে অমৃতাদের গাড়ি এসে পৌঁছায় দার্জিলিং এর সবচেয়ে বিলাসবহুল রিসর্ট এলগিন রিসর্টের সামনে। এই রোকো রোকো, গাড়ি থামালো অনুজ। অমৃতাকে এত দূর ফলো করে এলেও রিসর্টের সিকিউরিটি আটকে দিল অনুজকে, গেস্টদের নিরাপত্তার জন্য। রিসেপশনে গিয়ে অমৃতা ফোনে নিজের বুকিং দেখাতে রিসেপশনিস্ট সৌজন্যমূলক হাসি মুখে কার্ড এগিয়ে দিলেন অমৃতার দিকে। বেল বয় লিফটে করে অমৃতা আর হিয়াকে নিয়ে গেল রিসর্টের সবচেয়ে দামি সুইটে। লিফটে যেতে যেতে বেল বয় বলল, আমাদের রিসর্টের সব থেকে ভালো সুইটটাই আপনাকে অ্যালট করা হয়েছে ম্যাম। ওই ফ্লোরে মাত্র 2টো সুইট, একটাতে আপনারা আর একটাতে আমাদের রিসর্টের মালিক রাহুল রয় চৌধুরী ওনার ছেলেকে নিয়ে থাকেন। ওখান থেকে আপনি পুরো দার্জিলিং এর ভিউ পেয়ে যাবেন। অমৃতা শুধু হেসে মাথা নাড়ল। রুমে ঢুকেই হিয়া বিছানায় শুয়ে পড়ল। অমৃতা জানলার পর্দা সরিয়ে দেখল, সত্যি সারা দার্জিলিংটা খুব সুন্দর করে দেখা যায়। এই রুমের জন্য দিনে 15,000 টাকা, ওয়ার্থ ইট। অবশ্য ওয়ার্ল্ড ফেমাস নিউরোসার্জন বৃষ্টি ব্যানার্জি ওরফে অমৃতা এটুকু অ্যাফোর্ড করতেই পারে। ছোটবেলায় ভারী চেহারার জন্য সহপাঠীরা হাসাহাসি করত বলে তেমন বন্ধু ওর গড়ে ওঠেনি। পড়াশোনাই ছিল অমৃতার একমাত্র বন্ধু, আর এই 6 বছরে নিজের পড়াশোনা আর কেরিয়ারকে অমৃতা সেইভাবে গড়ে তুলেছে। হিয়াকে দেখানোর কথা ভেবে তাকিয়ে দেখে বিছানায় হিয়া ঘুমিয়ে পড়েছে। অমৃতা ওর গায়ে চাদর দিতে দিতে শুনতে পায় ফোনটা ক্রমাগত ভাইব্রেট করছে। ও দেখে আবারও ফোন এসেছে প্রদ্যুৎ বাবুর। ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে বেরিয়ে এসে রুম লক করে দেয় অমৃতা। ফোনটা ধরতেই প্রদ্যুৎ বাবু প্রায় চিৎকার করে ওঠেন, এটা কি ধরনের অসভ্যতা অমৃতা? তুমি সোহমকে এয়ারপোর্টে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেছো? এক্ষুনি বাড়িতে এসো।
কথাটা বলেই ফোন কেটে দেন প্রদ্যুৎ বাবু। অমৃতা দীর্ঘশ্বাস ফেলে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটের কাছে যেতে যেতেই অমৃতার ফোনটা আবার ভাইব্রেট করলো। ফোনটা ধরতেই সেক্রেটারি শ্রেয়ার গলা শোনা গেল ওপার থেকে। ম্যাডাম, আপনি আর হিয়া ঠিক মতো পৌঁছে গেছেন তো? এখন ফোন করে ডিস্টার্ব করলাম না তো? অমৃতা হেসে বলল, বিরক্ত হয়ে উপায় আছে? তুমি তো শুধু আমার সেক্রেটারি নও, বন্ধুও বটে। নিশ্চয়ই কোনো দরকারি ফোন করেছো, বলো কি বলবে? শ্রেয়া বলল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল রায়চৌধুরী আবার মেল করেছে ওনার ঠাকুমাকে দেখানোর জন্য। আপনিও দার্জিলিং এ আর উনিও দার্জিলিং এ আছেন, যদি অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে দেওয়া যায়। অমৃতা দৃঢ়ভাবে বলল, নো শ্রেয়া, আমি এখানে পার্সোনাল পারপাসে এসেছি, নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অল। আর তাছাড়া এইসব বড় লোকদের আমার খুব চেনা আছে, নামেই বাড়ির বয়স্কদের খেয়াল রাখে, সবটাই শো অফ। শ্রেয়া একটু হেসে বলল, এইভাবে এক কথা না করে দিলেন একবারে? শুনেছি ভদ্রলোক টল, ডার্ক, হ্যান্ডসাম, মহিলারা ওনার জন্য পাগল। ছবিটা হোয়াটসঅ্যাপ করছি। রাহুল রয় চৌধুরীকে দেখার পর হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে গেল। শ্রেয়ার গলায় মজার ভাব স্পষ্ট। অমৃতাও হেসে বলে, বেশ তো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমিই বরং ডক্টর বৃষ্টি ব্যানার্জি সেজে দেখা করে নাও। এখানে কেই বা জানে অমৃতা আর ডক্টর বৃষ্টি ব্যানার্জি একই লোক। অমৃতা ফোন রাখতেই হঠাৎ মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। পিছন ঘুরতেই অবাক হয়ে দেখলো কখন যেন হিয়া ওর পিছনে এসে দাঁড়িয়েছে। হিয়ার মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। অমৃতা ভাবলো নিশ্চয়ই ঘুম থেকে উঠে মাকে পাশে দেখতে না পেয়ে হিয়া বেরিয়ে এসেছে। অমৃতা হিয়ার সামনে হাঁটু গেড়ে বসে ওর দুই গালে চুমু খেয়ে বলে, আমি একটু পরেই চলে আসবো সোনা, তুমি রুমে যাও, আর রুম থেকে বেরোবে না, বুঝেছো? হিয়া যেন বেশ অবাক চোখে তাকিয়ে থাকে অমৃতার দিকে। অমৃতা আদর করে বলে, ওকে বেবি, মা আসার সময় তোমার পছন্দের চকলেট আইসক্রিম নিয়ে আসবে, খুশি? যাও এবার রুমে যাও। লিফটে ঢুকে যায় অমৃতা। ওর খেয়ালই ছিল না রুম থেকে বেরোনোর সময় রুম লক করে এসেছিল অমৃতা। ওর মাথায় এই প্রশ্নটাই এলো না, হিয়া রুমের বাইরে এলো কি করে। লিফট বন্ধ হবার সঙ্গে সঙ্গেই পাশের সুইটের দরজাটা খুলে যায়। রুম থেকে বেরিয়ে এসেই উদ্বিগ্ন রাহুল রায়চৌধুরী এগিয়ে যায় ওই বাচ্চাটার দিকে, যাকে এতক্ষণ অমৃতা হিয়া বলে আদর করছিল। আর্য, তুমি এখানে দাঁড়িয়ে আছো? কতবার তোমাকে বারণ করেছি আমাকে না বলে এইভাবে সুইট থেকে বেরিয়ে আসবে না। একটা কথা যদি তুমি আমার শোনো। বাচ্চাটা রাহুলের দিকে একবার তাকায়, তারপর দেখে আর্য অবাক দৃষ্টিতে তাকিয়েছিল লিফটের দরজার দিকে। সত্যি বাচ্চাটা রাহুলের ছেলে আর্য, হুবহু হিয়ার মতন দেখতে। রাহুল আর্যর কাছে এগিয়ে গিয়ে হাত ধরে বলল, কি হলো, ঘরে চলো। আর্যর হাত ধরে রাহুল তাকে সুইটের দিকে নিয়ে যেতে গেলে হঠাৎ করে আর্য বলে ওঠে, আমি চকলেট আইসক্রিম খাবো। অবাক হয়ে যায় রাহুল, এর আগে কখনো আর্য এমন করে কথা বলেনি। আর্যের মুখে কথাই কম শোনা যায়, সব সময় চুপচাপ উদাসীন গম্ভীর ভঙ্গিতে সে বসে থাকে। আর্যর এই অদ্ভুত আচরণ দেখে একটু অবাকই হয় রাহুল। ফোন করে হোটেলের সিসিটিভি ডিপার্টমেন্টে বলে লিফট করিডোরের ফুটেজটা এক্ষুনি তার ল্যাপটপে সেন্ড করতে। ফুটেজ দেখে আশ্চর্য হয়ে যায় রাহুল। যে আর্য নিজের ধারে কাছে কোনো অচেনা লোককে আসতে পর্যন্ত দেয় না, সে একজন অচেনা মহিলাকে শুধু কাছে ঘেঁষতে দিয়েছে তাই নয়, সে তাকে চুমু খেয়েছে তখন আর্য প্রতিবাদ পর্যন্ত করেনি। অন্যদিকে আর্য তখন ক্রমাগত বায়না করে চলেছে তার চকলেট আইসক্রিম চাই। নিজের বাড়ির কাছাকাছি পৌঁছতেই অমৃতার পুরনো স্মৃতিগুলো যেন মাথা চাড়া দিয়ে ওঠে। ঢুকতে গিয়ে অমৃতা দেখে আগে জঙ্গল হয়ে থাকা সামনের বাগানটা সুন্দর আলো দিয়ে পরিপাটি সাজানো হয়েছে। মিষ্টি ইংরেজি গানের সুর ভেসে আসছে, তার সঙ্গে সঙ্গে নাচছে কয়েকজন ছেলে মেয়ে। বাইরে একটা বোর্ডে লেখা হ্যাপি বার্থডে মনামি। অমৃতা বুঝতে পারে আজ অমৃতার সৎ বোন মনামির জন্মদিন। তারই পার্টি চলছে বাড়িতে। গাড়ি থেকে নেমে পায়ে পায়ে বাড়ির দরজার দিকে এগিয়ে যায় অমৃতা। হঠাৎ একটা আর্তচিৎকার শুনে চমকে তাকায় অমৃতা। দেখে একটি মেয়েকে মাটিতে ঠেলে ফেলা হয়েছে, আর তাকে দেখে হো হো করে হাসছে আশেপাশের বেশ কয়েকটি ছেলে মেয়ে। সামনে ওয়াইনের গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা মনামির মুখে ক্রূর উল্লাস।
অমৃতার চিনতে অসুবিধা হয় না মাটিতে পড়ে থাকা মেয়েটি তারই পিস্তুত বোন নেহা। নেহার মা বানি পিসি তো একমাত্র মহিলা যে অমৃতাকে কাছে টেনে নিত, তার চোখের জল মোছাতো। অমৃতা মায়ের জায়গায় বানি পিসিকেই দেখত। নেহাকে সে আপন বোনের মতো ভালোবাসত। ভাবনায় ছেদ পড়ে মনামির কথায়। সবাইকে শুনিয়ে মনামি বলছে, একমাত্র কানা না হলে ওই 120 কেজির মুটকি ধুমসিকে কেউ সুন্দরী বলবে না, বুঝেছিস? তুই আমার সঙ্গে ওর তুলনা করিস? হাউ ডেয়ার ইউ! নেহা কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। মনামি নিজের মোবাইল থেকে 6 বছর আগের অমৃতার পুরনো একটা ছবি বের করে নিজের বন্ধুদের দেখিয়ে বলে, দেখ তোরা সবাই, এই মেয়েটার সঙ্গে আমার তুলনা করছে নেহা। ও নাকি আমার থেকে বেশি সুন্দরী। মনামির বন্ধুরা হাসতে থাকে। মনামি বলে, আর কিছুক্ষণের মধ্যেই তোর অমি দিদি এসে পড়বে, তখন না হয় একটা ভোট হয়ে যাক, কে বেশি সুন্দর, তোর অমি দিদি নাকি আমি। আর ভোটে যদি হারিস তাহলে আমার এই নতুন স্যান্ডেলে তুই নাক খত দিবি। তুই কি কানা না পাগল? আমার স্কিন, ফিগার, টোনস, অ্যাপস দেখতে পাস না? আর কয়েক বছরের মধ্যে আমি ডাক্তারও হয়ে যাব। ভেবে দেখ এখনো, বল রাজি তো? মাটি থেকে উঠে চোখ মুছতে মুছতে নেহা বলে, অমি দিদির মনটা তোমার থেকে অনেক অনেক বেশি সুন্দর। ও তোমার মতন এত টক্সিক না। কথাটা শেষ হতেই নেহাকে চড় মারার জন্য মনামি হাত তোলে। নেহা ভয় পেয়ে চোখ বন্ধ করে, কিন্তু সেই চর নেহার গাল অবধি পৌঁছায় না। চোখ খুলে নেহা দেখে তার আর মনামির মাঝখানে দাঁড়িয়ে অমৃতা। শক্ত করে ধরে আছে মনামির হাত। মনামি রেগে গিয়ে বলে ওঠে, হু দ্য হেল আর ইউ? নেহা উজ্জ্বল মুখে উচ্ছ্বসিত হয়ে বলে, অমি দিদি তুই এসে গেছিস। অমৃতাকে দেখে মনামির বন্ধুদের মধ্যে গুঞ্জন শুরু হয়, হে শি ইজ বিউটিফুল, কোন ফিল্মের হিরোইন মনে হচ্ছে, সো প্রিটি, সেক্সি। মনামি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটাই সেই মোটা ধুমসি অমৃতা। তার সাথে বন্ধুদের কথাগুলো মনামির কানে যেতেই সে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। অমৃতা হেসে বলে, তাহলে ভোটাভুটি হলে কে জিতবে বলে মনে হয়? রেজাল্ট ক্লিয়ার, এবার বরং শর্তটা পালন করে ফেল, বল রাজি তো? প্রচন্ড আক্রোশে মনামি হাতের ওয়াইন গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে। গ্লাস ভাঙার শব্দে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন প্রদ্যুৎ বাবু আর মনামির মা সুলেখা দেবী। ওদের দুজনকে দেখেই মনামি ন্যাকা কান্না কাঁদতে শুরু করে। দেখো না মা, দিদি এসে কেমন আমাকে হিউমিলিয়েট করতে শুরু করেছে। আমি শুধু জিজ্ঞেস করলাম কি করে ও এত রোগা হয়েছে, কিন্তু তার উত্তরেও কি রুড বিহেভ করছে আমার সঙ্গে। দেখো, ওর জুতোয় নাক খত দিতে বলছে। প্রদ্যুৎ বাবু রেগে কটমট করে অমৃতার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সুলেখা দেবী গলায় মধু মাখিয়ে বললেন, মনামি সোনা, দিদি কত দূর থেকে এসেছে, দিদিকে ডিস্টার্ব করো না মা। মনামি অবাক হয়ে সুলেখা দেবীর দিকে তাকালো। সুলেখা দেবী সারা জীবন নিজের মেয়েকে সবকিছুতে সাপোর্ট করে এসেছে। অন্যায় করলেও কোনো দিন মনামিকে তিনি শাসন করেননি, বরং অমৃতার সঙ্গেই খারাপ ব্যবহার করেছে। আজ হঠাৎ অমৃতার উপর দরদ উঠে উঠতে দেখে মনামি যেন অবাক হয়ে গেছে। প্রদ্যুৎ বাবু চমকে তাকালেন সুলেখা দেবীর দিকে, আর সুলেখা দেবী চোখে একটা ইশারা করলেন, যেটা অমৃতার নজর এড়ালো না। অবাক হলো সে। সুলেখা দেবী বললেন, এসো মা অমৃতা, ঘরে চলো, তোমার সঙ্গে আমাদের অনেক কথা আছে। চেনাই যাচ্ছে না তোমাকে, কতদিন পর এলে। ঘরে ঢুকতেই প্রদ্যুৎ বাবু কোনো ভূমিকা না করে বলেন, শোন, টেবিলের উপর দুটো লিগ্যাল ডকুমেন্ট আছে, ওই দুটোতেই তোকে সই করতে হবে। অমৃতা একটু অবাক হয়ে বলে, আমি তো জানতাম এখানে আমি ডিভোর্স পেপার সাইন করতে এসেছি। সুলেখা দেবীর দিকে একবার তাকিয়ে নিয়ে প্রদ্যুৎ বাবু বললেন, হ্যাঁ, একটা তো তোর আর সোহমের ডিভোর্স পেপার, অন্যটা কোম্পানির কাগজ, মানে তোর মা যে কোম্পানিটা তোর নামে করে দিয়ে গিয়েছিল তার কাগজ। ওটা তোকে তোর বোনের নামে করে দিতে হবে। তোর সাথে এই ডিভোর্সটার পর সোহম মনামিকে বিয়ে করতে রাজি হয়েছে। যৌতুকে এই কোম্পানিটাই আমরা ওকে দেব। ধরে নে এটাই তুই তোর বোনকে জন্মদিনের গিফট দিলি। অমৃতা টেবিলের কাছে গিয়ে এগিয়ে গিয়ে পেনটা তুলে নেয়। সুলেখা দেবীর চোখ চকচক করে উঠল। অমৃতা ডিভোর্স পেপারে সই করে দেয়, কিন্তু কোম্পানি
কোম্পানির কাগজটা হাতে তুলে নিয়ে একবার দেখে, আবার টেবিলে রেখে দিয়ে বলে, সরি বাবা, কোম্পানিটা আমি মনামির নামে করতে পারলাম না। ওটা আমার কাছে আমার মায়ের শেষ স্মৃতি। তেলে বেগুনে জ্বলে উঠে প্রদ্যুৎ বাবু বলেন, করতে পারলি না মানে? তোর এত সাহস হয় কি করে তুই আমার মুখের উপর কথা বলিস? এর আগে কখনো অমৃতা প্রদ্যুৎ বাবুর মুখের উপর কথা বলা তো দূরে থাক, প্রদ্যুৎ বাবুর কোনো কথার প্রতিবাদ পর্যন্ত করেন। শুধু চেহারাতেই নয়, অমৃতার স্বভাবের এই বিশাল পরিবর্তনেও অবাক হয়ে গিয়েছিলেন প্রদ্যুৎ বাবু। কিন্তু সুলেখা দেবী একটুও ধৈর্য না হারিয়ে বললেন, আহা, তুমি মেয়েটাকে এমন করে বকছো কেন? ও বেচারি অভিমান করে এসব বলছে। মা অমৃতা, তুমি তো তোমার বোনকে কত ভালোবাসো, এমন করে না মা, সইটা করে দাও তো। তোমার আপনজন তো আমরাই, কোম্পানি তোমার নামে থাকলো বা তোমার বোনের নামে, একই তো কথা। অমৃতা অবাক চোখে সুলেখার দিকে তাকিয়ে বলল, সরি ছোট মা, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। ভিতরে কি কথাবার্তা হচ্ছে শোনার জন্য উৎসুক হয়ে ঠিক দরজার বাইরে দাঁড়িয়েছিল মনামি। অমৃতাকে বেরিয়ে আসতে দেখে বলল, আজ প্রমাণ হয়ে গেল যে তুই কতটা লোভী, কতটা হিংসুটে। অমৃতা একটা ব্যঙ্গের হাসি হেসে বলল, তাই নাকি? মনামি তাতে আরো রেগে গিয়ে বলল, তুই কি ভেবেছিস এই কোম্পানি আমার নামে না করলে সোহম আমায় বিয়ে করবে না? ভুল ভাবছিস। ও আমাকে এই কোম্পানির লোভে বিয়ে করছে না, ও আমাকে ভালোবাসে। হাজার চাইলেও ওকে তুই আমার থেকে আলাদা করতে পারবি না। সোহম আমার, শুধু আমার। অমৃতা আবারও হেসে বলল, ছোটবেলা থেকেই আমার যে কোনো জিনিসে তোর বড্ড লোভ, সে খেলনা হোক কিংবা নতুন বই কিংবা জামা, এখনো স্বভাবটা তোর একই আছে দেখছি। মনামি কিছু বলার আগেই গেটের বাইরে সোহমের গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে সোহম অসভ্যের মতন চিৎকার করতে করতে ঢুকে আসে ভিতরে। কোথায় গেল সেই মুটকি ধুমসি? এত সাহস আমাকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখে চলে গেছে। আজ ওর একদিন কি আমার একদিন। মনামি সোহমের গলা শুনে চিন্তায় পড়ে গেল। অমৃতার এই সৌন্দর্য, এই ভুল বদল দেখে সোহম নিজের মত বদলে ফেলবে না তো? বিয়ে করবে তো সোহম ওকে, কোম্পানিতে মনামির নাম না থাকলেও। সোহমের গলার স্বর শুনেই চমকে উঠল মনামি। মনামি খুব ভালো করে সোহমের চরিত্র জানতো। মনে মনে প্রমাদ গুনল সে, এই অমৃতাকে যদি সোহম সামনাসামনি দেখে তাহলে হয়তো এর প্রেমে পড়ে যেতে পারে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সে দ্রুত পায়ে সোহমের দিকে এগিয়ে গেল। সোহম তখনও অকথ্য ভাষায় গালিগালাজ করে চলেছে অমৃতাকে। মনামি সোহমের কাছে গিয়ে বলল, আহারে, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে না? জানোই তো ওই রকম আনকালচার্ড, ওর সঙ্গে তুমি কথা বললে তোমারই মুখ নষ্ট হবে। সোহম কিন্তু প্রচন্ড রেগেছিল। সে মনামিকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আজ আমি একটা এসপার ওসপার করেই ছাড়বো। মনামি এবার রোম্যান্টিক চোখে সোহমের দিকে তাকিয়ে বলল, আজকে আমার জন্মদিনে তুমি এই মুটকির জন্য রাগারাগি করো না প্লিজ। ও তোমার মুখোমুখি হতে পারেনি লজ্জায়। এই 6 বছরে ও তো বেলুনের মতো আরো ফুলে গেছে। তুমি কেন তোমার মুড ওর জন্য নষ্ট করবে বলো? আমার কাছে এসো, আমি বাড়ির পিছন দিকে তোমার বন্ধুদের জন্য দারুণ ব্যবস্থা করেছি। আর তাছাড়া আই হ্যাভ আ সারপ্রাইজ ফর আস। ওই কোম্পানিটা আজ ওই মুটকির এক সইতে আমার নামে হবে। মনামি জোর করেই সোহমের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির পিছন দিকে, ওর বন্ধুদের সঙ্গে ব্যস্ত রাখে। তারপর দ্রুত পায়ে ফিরে আসে অমৃতার কাছে। মনামি চলে যেতেই সোহমের ফোনে একটা মেসেজ ঢোকে। অনুজ মেসেজে জানিয়েছে সেই সুন্দরী এলগিন রিসর্টে উঠেছে। সোহমের ঠোঁটে বাঁকা হাসি দেখা যায়। মনামি আর সোহমের পুরো ঘটনাটাই দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল অমৃতা। মনামি এসে হাত ধরে হ্যাঁচকা টানে অমৃতাকে ঘরে ঢুকিয়ে দেয়। তারপর বলে, এবার বল তো তুই কি চাস? কেন এভাবে আমার জীবনটা নষ্ট করছিস? সমস্যাটা কি তোর সই করে দিতে? অমৃতা ম্লান হেসে বলল, আমি কি চাই? আমার চাওয়ার খোঁজ কে কবে রেখেছে? তারপরেই মনামি চোখে চোখ রেখে বলল, একটা কথা বলি মনামি, তুই আমাকে যতই হিংসে কর, আমি তোর দিদি, আমাদের বাবা এক। আর তুই বিশ্বাস কর আর নাই কর, আমি তোর কোনোদিনও খারাপ চাইনি। তাই আজও বলছি, সোহমের মতো ছেলে তোর জন্য ঠিক নয়, ওর স্বভাব চরিত্র ভালো নয়। প্রচন্ড রেগে গিয়ে মনামি বলে,
এখন তোর থেকে আমাকে শিখতে হবে কার স্বভাব ভালো আর কার খারাপ। এতই যদি আমার জন্য দরদ, তাহলে ওই কোম্পানির কাগজে সই করে দিচ্ছিস না কেন? কার জন্য রাখছিস এই সম্পত্তি? নতুন কাউকে জুটিয়েছিস নাকি তোর এই অবৈধ বাচ্চাটার? কথাটা শেষ করতে পারে না মনামি, তার আগেই সপাটে চর বসিয়ে দেয় অমৃতা মনামির গালে। বাইরে হালকা মিউজিক চলছে, সেই মিউজিক ছাপিয়ে চরের শব্দ বাইরে অবধি পৌঁছয়। মনামির পুরো মেকআপে ঢাকা মুখেও অমৃতার 5 আঙুলের দাগ পড়ে যায়। দৃঢ়ভাবে কঠিন স্বরে অমৃতা বলে, আমার মেয়ের সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে নেব। অমৃতা ব্যানার্জি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে ভিলা থেকে বেরিয়ে আসে। অমৃতার এই রূপ দেখে মনামিও ভয় পেয়ে যায়। অমৃতার দিকে নেহা এগিয়ে আসে। 7 চরে রা কাটতো না যে অমি দিদি, তাকে এমন ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে একদিকে নেহা অবাকও হচ্ছিল, আবার ভালোও লাগছিল। অমৃতা সস্নেহে নেহাকে জড়িয়ে বিদায় নিল। ব্যানার্জি ভিলা থেকে বেরিয়েই অমৃতা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে। গগলস পরে নেয়, কিন্তু সেটা ওর চোখের জল আড়াল করতে পারে না। সব সহ্য করে নিতে পারে অমৃতা, শুধু সহ্য করতে পারে না কেউ যদি তার মেয়েকে অবৈধ বলে অপমান করে। অথচ সত্যিটা এটাই, 6 বছর পরেও অমৃতা জানে না কিভাবে ও প্রেগনেন্ট হয়েছিল। অমৃতার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। হঠাৎই কিছু একটা মনে পড়ায় অমৃতা তাড়াতাড়ি ফোন বের করে আনলো। একটু খুঁজে একটা নম্বরে কল করলো। বলল, হ্যালো অনন্ত কাকু, অমৃতা বলছি, কেমন আছেন? অনন্ত বর্মন অমৃতার মায়ের ফার্মা কোম্পানির ম্যানেজার। এতদিন পর অমৃতার গলা শুনে তিনি বললেন, আরে কি সৌভাগ্য, কোম্পানির মালকিন নিজে আমাকে ফোন করেছে। কতদিন পরে তোমার গলা শুনলাম, কেমন আছো মা? অমৃতা বলল, ভালো আছি কাকু, তবে প্লিজ তুমি আমাকে কখনোই মালকিন বলো না, কোম্পানি তোমার, আমি তো শুধু কাগজে কলমে ওই কোম্পানির মালিক। আচ্ছা কাকু, কোম্পানিতে সব ঠিকঠাক আছে তো? অনন্ত দুঃখিত স্বরে বলেন, না মা, একদমই ঠিক নেই। কোম্পানি প্রায় ডুবতে বসেছে। বছরে যে 5-6 লাখ টাকা প্রফিট হয় তা আমি প্রত্যুৎ বাবুকে পাঠিয়ে দিই। তুমি বললে এখন থেকে তোমাকে পাঠিয়ে দেব কি? অমৃতা বলে, না না, তার দরকার নেই, আমি শুধু খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছিলাম। ফোন কেটে দেওয়ার পর গভীর চিন্তায় ডুবে যায় সে। তার মায়ের এই ফার্মা কোম্পানি ছোট্ট একটা বিজনেস, তার থেকে এমন সাংঘাতিক কিছু লাভও হয় না, যার জন্য সেটাকে পাওয়ার জন্য চ্যাটার্জিরা এত মরিয়া। অথচ এই কোম্পানির জন্যই তার সঙ্গে সোহমের বিয়েটা দিয়েছিল। কিন্তু বিয়ের পরেই তো অমৃতা ব্যাঙ্গালোর চলে গেল, আর কোনো যোগাযোগ রইল না। তাই এই কোম্পানিটা ওরা সেই সময় লিখিয়ে নিতে পারেনি। আর এখন সেই সোহমেরই মোনামির সঙ্গে বিয়ে দিচ্ছে যৌতুকে ওই কোম্পানিটা পাওয়ার লোভে। কিন্তু কেন? কি আছে ওই কোম্পানির যার জন্য এত লোভ? তখনই গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতে অমৃতার নজর পড়ে আইসক্রিম ভ্যান। অমৃতা ড্রাইভারকে বলে, একটু দাঁড়াবেন দাদা, আইসক্রিম নেব। আইসক্রিম নিয়ে যখন রিসর্টে ঢুকছে অমৃতা, তখনই রিসেপশনের সামনেই তাকে কয়েকজন বাউন্সার এসে ঘিরে ধরল। অমৃতা একটু ভয় পেল, তাহলে কি চ্যাটার্জিরা ওকে ফলো করছে? কোম্পানির কাগজে সই করেনি বলে কি গুন্ডা পাঠিয়েছে? হঠাৎ একজন অমৃতাকে বলল, ম্যাডাম আপনার ব্যাগটা চেক করতে চাই, প্লিজ কোঅপারেট উইথ আস। আশ্চর্য হয়ে গিয়ে অমৃতা বলল, কিন্তু কেন? আমার ব্যাগ আমি চেক কেন করতে দেবো আপনাদের? কিন্তু লোকগুলো অমৃতার কোনো কথা না শুনেই প্রায় অমৃতার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিল। অমৃতার আর এক হাতে ধরা আইসক্রিমের প্যাকেটটা মাটিতে পড়ে গেল। আর একজন লোক সেই প্যাকেটটা তুলে নিয়ে প্যাকেট খুলে তাতে আঙুল ডুবিয়ে জিভে ছোঁয়ালো। তারপর ফোন করলো কাউকে, বলল, স্যার পজিটিভ চকলেট আইসক্রিম। অবাক হয়ে অমৃতা ভাবছিল, এরা এমন আচরণ করছে যেন ওটা আইসক্রিম নয়, অ্যাটম বম্ব। কয়েক মুহূর্তের মধ্যেই ওকে অবাক করে দিয়ে সামনে এসে দাঁড়ালো রাহুল রায়চৌধুরী। অমৃতা রাগত স্বরে রাহুল রায়চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আপনি কোন সাহসে আমার জিনিসপত্র চেক করতে বলেন? জানেন আমি এর জন্য পুলিশে যেতে পারি। অমৃতার দিকে তাকিয়ে রাহুল রায়চৌধুরী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। অদ্ভুত মুগ্ধতায় রাহুল তাকিয়েছিল অমৃতার দিকে। গভীর কালো চোখ, লম্বা চুল আর নো মেকআপ লুকে
অমৃতাকে সত্যিই যেন ডানা কাটা পরীর মতো লাগছিল। কিন্তু পর মুহূর্তে রাহুল নিজেকে সামলে নিয়ে বলল, আপনি বা কোন সাহসে আমার ছেলের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন? একটা ছোট বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমার ছেলের ধারে কাছে আপনি আসবেন না, বুঝতে পেরেছেন? আশ্চর্য হয়ে গিয়ে অমৃতা বলে, আমি আপনার ছেলের সঙ্গে কখন কথা বললাম? ভারী মুশকিল তো। আপনি এই রিসর্টের মালিক বলে যা খুশি তাই করবেন, এ তো হতে পারে না। রাহুল রায়চৌধুরী বললেন, ও আচ্ছা, তাহলে আপনি আমার পরিচয় জেনেই এসেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমার বাড়ির লোক আমার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে, আর আমি সেটাতে রাজি নই, কারণ আমি আমার ছেলের জন্য সৎমা আনতে চাই না। সেই জন্যই বুঝি আমার ছেলেকে হাত করতে চাইছেন, যাতে আমার ছেলেকে হাত করে চট করে আমার জীবনে ঢুকে পড়তে পারেন। কিন্তু শুনে রাখুন, কোনো মতে সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। স্টে অ্যাওয়ে ফ্রম মাই সান। হতবাক বিস্মিত অমৃতার মুখ অপমানে লাল হয়ে গেছে। এত সহজে সে কিছুতেই এই অপমান হজম করবে না। কেন এই ধরনের ব্যবহার করছে এরা তার সাথে? কোন বাচ্চার কথা বলছে এরা?